এই মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার রাস্তা। আমাদের আজকের প্রোগ্রাম রয়েছে হরিদ্বার থেকে ঋষিকেশ, ঋষিকেশ থেকে নীলকণ্ঠ মহাদেব। হয়তো নামটি আপনি প্রথমবারও শুনতে পারেন। নীলকণ্ঠ মহাদেবের অনেক বড় লীলা রয়েছে। আসলে সমুদ্র মন্থনের সময় জানতে পারা যায় ভোলেনাথজি যখন বিষ পান করেছিলেন তখন একটি স্থানে বিশ্রাম নিয়েছিলেন, যা নীলকণ্ঠদেব নামেই পরিচিত। আজকে আমাদের দর্শন কিন্তু সেই নীলকণ্ঠ মহাদেব। আর ফেরার পথে আমরা ঋষিকেশও দর্শন করে নেব এমনটি। সঙ্গে রয়েছে ভক্ত প্রায় 15 জন ট্রাভেলার। গাড়িতে করে আমরা রওনা দিয়েছি সেই স্থান দর্শন করার জন্য। এর আগের পর্বে নিশ্চয়ই কঙ্কাল আদি অনেক স্থান দর্শন করেছেন। তো আজকে নীলকণ্ঠ মহাদেব দর্শন করে দেখুন, অবশ্যই ভোলেনাথের কৃপা প্রাপ্ত হবে। আর তার আগে ভক্তদেরকে একটুখানি মাঝখানে নামিয়ে টিফিন করিয়ে নিলাম। রাধে রাধে মিত্র। তো আজকে আমাদের যাত্রা হলো নীলকণ্ঠ মহাদেব। তো ঋষিকেশ পার করে নীলকণ্ঠ মহাদেবের রাস্তায় একটুখানি সবাইকে টিফিন করিয়ে দিলাম। কচুরি এবং আলুর সবজি। সবাই বসে পড়েছে আর আমাদের যাত্রা আবার শুরু করছি। এরপরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করতে হয়। প্রায় ঋষিকেশ থেকে নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের দূরত্ব 35 কিলোমিটার। কিন্তু পাহাড়ি রাস্তায় 35 কিলোমিটার কিন্তু অনেকটাই সময় লাগে। বেশ ভালো লাগবে যারা নতুন পাহাড়ে ঘুরতে আসবেন। হরিদ্বার থেকে ঋষিকেশ, ঋষিকেশ হয়ে এই নীলকণ্ঠ মহাদেব যদি সম্ভব হয় দর্শন করে নেবেন। কেন কি বেশ অনেকটাই আনন্দ উপভোগ করা যায় এই স্থানে দর্শনে আসলে। কেন ঋষিকেশ হলো গঙ্গার তটে, আর গঙ্গা থেকে উপরের দিকে ওঠার আনন্দই আলাদা। নীলকণ্ঠ মহাদেব যাত্রাপথে আপনি পাহাড়ের বিভিন্ন প্রকারের বৃক্ষ ও ফুল দেখতে পাবেন। ভোলেনাথজি সেখানে বসে রয়েছে আমাদের দর্শন দেওয়ার জন্য। একটি বৃক্ষ রয়েছে, বর্তমানে সেটি তো আর জীবিত নয়, তবে সেই বৃক্ষের গোড়াতেই আমাদের ভোলেনাথজি বসে বিশ্রাম করেছিলেন। সেই বৃক্ষ প্রদক্ষিণ করলে মনের যে কোনো বাসনা পূর্ণ হয়, ভক্তদের এটাই মান্যতা। তবে সেখানে গিয়ে আপনি কিন্তু ভোলেনাথের মাথায় জল ঢালতে একদমই ভুলবেন না। সুদূর উপরে যে পাহাড় দেখা যাচ্ছে, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে অতিক্রম করে করেই কিন্তু আপনাকে সেই স্থানে পৌঁছাতে হবে। সময় খুব একটা লাগে না, তবে আনন্দটা লাগে অনেক বেশি। তো যাই হোক, কই আসুন তাড়াতাড়ি করে। ও নীলজাত, সবাইকে নিয়ে আসুন তাড়াতাড়ি, অনেক এখন আবার লাইন আছে এখানে। তো যাই হোক, এবার আমরা এসে নীলকণ্ঠ মহাদেবে পৌঁছালাম। এই হলো এখানের পরিবেশ। অনেকটাই ঠান্ডা আছে উপরে, বেশ রোদের দেখা মিললেও গরম কিন্তু লাগছে না একদম। যাই হোক, আমাকে এই রাস্তা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এই যে গাড়িতে সবাই নামছে একে একে করে। কেমন হচ্ছে শরীর? একজনের একটু শরীর খারাপ হয়ে গেল একটু প্রেশারের প্রবলেমের কারণে। জল একলাই খাবেন না? ঠিক আছে, আমার জল গোবিন্দ দেবে। ধাপে 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 পাহাড় ক্রস করে 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 ওই পাহাড় রয়েছে, সেই পাহাড়ের উপরে সেই পাহাড়। এই ধরুন, এই যে পাহাড়টা উপর থেকে লক্ষ্য করা যাচ্ছে না, ওই পাহাড়ের উপরে পিছনে আবার দেখা গেল এর থেকে হাইট আবার একটু বেশি পাহাড় রয়েছে, সেইটার উপরে আবার একটু বেশি রয়েছে। তো এইভাবে এরকম ঘুরে 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 করে সেই উঁচুর দিকে উঠতে থাকে। তা আমরা যে এতক্ষণ চললাম, চলতে চলতে কিন্তু সেই রকম জায়গায় এসে পৌঁছেছি। বাকি নিচে রয়েছে, এই নিচেটাই নিচে নয়, এর নিচেও আরো নিচে আছে। হ্যাঁ, তাহলে পৃথিবী লোকের উপরেও কিন্তু স্বর্গলোক, জনলোক, মহরলোক, তপলোক, সিদ্ধলোক, ব্রহ্মলোক, হ্যাঁ ওই রকম পাহাড়। সেই পাহাড়ে যেতে হবে। হ্যাঁ চলেন তাহলে। আচ্ছা, রাধে রাধে।
তো দেখুন, বৃন্দাবনে দর্শন করাতে করাতে আমাদের অন্য তীর্থস্থান সেটা হলো দেবভূমি। এই দেবভূমিতেও দর্শন করানোর জন্য আজকে ভোলেনাথ কৃপা করে দিয়েছে। এ হলো কৃপা ভোলেনাথের। রাধারানী বলছে যাও এবার একটু আরও তীর্থস্থান আছে সেগুলোতেও একটু ভক্তদেরকে দর্শন করিয়ে নিয়ে আসো। তো আপনিও অবশ্যই যোগাযোগ করতে পারেন এসব তীর্থস্থান, দেবভূমি, ঋষিকেশ, চারধাম আদি সব কিছু দর্শন করার জন্য। প্রথম মোবাইল কত সালে কিনেছিলেন? না না, সেটা কত বছর আগে প্রথম মোবাইল কিনেছেন? 10-15 বছর আগে। যাই হোক, তাই এখন এই যে ঘুরতে এসছেন, এখন মোবাইলটা সবচেয়ে বেশি দরকার ছিল না? 600 টাকায় মোবাইল পাওয়া যায়, এখন মোবাইল ছাড়া এসছেন। এখন এই যে গতকালকে প্রবলেম হলো, আরও বৃন্দাবনে গিয়ে প্রবলেম হতেই পারে। হ্যাঁ, সেখানে তো 4-5 দিনের ট্যুর রয়েছে, আগ্রা যাবেন, এটা দরকার মোবাইল। অন্তত পক্ষে একটা খেলনা মোবাইল কিনে নিতেন। খালি টাকা রাখো, টাকা রাখো। এটাই তো, ফোন করতে পারেন না, ফোন আসলে তো ধরতে পারেন। তাহলে দুটো একটা বেশি কথা বলেন না। তো যাই হোক, এবার ঘটনা হলো আমাদের এই কাকা গতকালকে রাত্রে হারিয়ে গিয়েছিলেন। যেহেতু বাড়ি থেকে উনি এসেছেন, মোবাইল নেই হাতে, হয়তো যে কোনো একটা প্রবলেম হয়েছে, সে কারণেই মোবাইলটা আনতে পারেননি। তবে ঘটনা হলো এই, মোবাইল না আনলেও সমস্যা নেই, করতে হবে এটাই, শুধু একটি কার্ডে বা কাগজে লিখে প্রদান কারোর একজন নাম্বার, যেরকম আমার নাম্বার হোক বা আরও যদি সাথে বড় কেউ থাকে তাদের নাম্বার গার্ডিয়ানদের লিখে রাখতে হয়। এবার রাস্তাঘাটে যে কোনো জায়গায় কেউ বলে ভাই একটু নাম্বারটা লাগিয়ে দাও, তো বাস কথা বলে দিলে হয়ে গেল। এই যুগে দাঁড়িয়েও আপনার একটা মোবাইল নেই, কখনো কষ্ট মনে হয় না? হ্যাঁ, মনে হয় না? আসক্তি রহিত। কিন্তু জানেন, এখন বর্তমানে যে অবস্থা, কিছু কিছু মানুষের হাতে মোবাইল এমন হয়েছে, যদি মোবাইল না থাকে ওর খাওয়া ঘুম উড়ে যাবে। হ্যাঁ, ওনার জীবন একদম অবশ্যই মোবাইল। আর আসলে ভালো, আপনি চিন্তা মুক্ত, আপনাকে ডিস্টার্ব করার কেউ নেই, এটা ভালো একদিক দিয়ে। কিন্তু এবার হয় কি, এই মোবাইলটা না থাকলে আবার আমরা ডিস্টার্ব হয়ে যাই, বুঝতে পেরেছেন তো? আপনি মোবাইল না থাকলে ডিস্টার্ব বোধ হয় না, কিন্তু এদিকে আমরা ডিস্টার্ব বোধ হয়ে যাই, এটাই হলো ব্যাপার। হ্যাঁ, এটা মোবাইল নেই, আমি তো আপনাকে চাইলেই পাচ্ছি না, কিন্তু আপনি তো আপনার মতো জগৎ ঘুরে বেড়াবেন। হ্যাঁ, তখন হ্যাঁ, সে কোথায় গেল? হ্যাঁ, তোমার শরীরটা খারাপ হয়ে আচ্ছা, একটা ফোন থাকলে কেউ বার করে ফোনটা করে। এমনি আপনার যে মোবাইলটা ছিল 10-15 বছর আগে যে নিয়েছিল, সেটা এমনি ফটো টটো দেখা যেত না? ফটো দেখা যেত না? ও আচ্ছা। ও, গান বাজতো? গান না, গানও বাজতো না? তাহলে মোবাইল তো আগেই অকেজো ছিল। আচ্ছা আচ্ছা, তো এখন কোন সময় আপনি হারান না বললেন? দিনের বেলা হারান না। আচ্ছা, রাত্রি হলে পরে হারিয়ে যায়। হ্যাঁ, জিনিসটা কিন্তু খুব একটা সুবিধার না। হ্যাঁ, রাত্রেবেলা হারিয়ে গেলে মানুষ, হ্যাঁ, এটা মুশকিল না? আচ্ছা, এই দেখেছেন বিদেশি সুপারি? ওই যে দেখেন, এটা কি সুপারি বলেন তো? এটা কি সুপারি? কি সুপারি একটু ভালো করে দেখে বলুন। হ্যাঁ, কি কেউ বুঝতে পারছেন না এটা কি জিনিস? হ্যাঁ, আখরোট না, আখরোট বলে, আখরোট। হ্যাঁ, এর প্রচুর দাম। ভাইয়া कैसे কিলো দিয়ে? 250 রুপিয়ে। তো এখানে অনেক সস্তা আছে, 250 টাকা কিলো। 250? এর ভিতরে মানে কাজু বাদামের মতো টেস্টি। এটা বাদাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা 1 মিনিট বলছি, এটা খেলে কি মোটামুটি মানুষ দিনের বেলাও মানে রাতের বেলা হারাবে না, এরকম কোনো সিস্টেম আছে? হ্যাঁ,
ভাই ছাড়ানো পাওয়া যায় না? না, এটা ছাড়িয়ে নিতে হ্যাঁ পাওয়া যায়, দোকানে পাওয়া যায়। দোকানে আমার নাতিকে খাওয়ায়। হ্যাঁ চলুন চলুন চলুন। রাধে রাধে, জয় গমইয়া কি জয়। তো যাই হোক, মন্দিরের নিকটে অনেক এই যে মালা দোকানপাট আদি সব কিছু রয়েছে। একটু ভক্তদের সাথে হাস্যরস করা আর কি, এটাই তো আনন্দ একটি যাত্রায় ট্যুরে ভ্রমণে আসলে পরে। पैसा बाद में देना, जब थाली दोगे ना तब आके पैसा देना। পড়ে না যায় যা ভিড় সামনে। তো যেখানে গেট রয়েছে বেরোবার, সেখান থেকেই পুজোর থালি 100 টাকা 200 টাকা 50 টাকা এরকম পাওয়া যায়। তো আমাদের ভক্তরা নিয়ে নিলেন 2-4টে থালি ভোলেনাথকে মাথায় জল চড়াবার জন্য। গঙ্গার তটেই ভোলেজি, আর গঙ্গা থেকেই জল উঠিয়ে ভোলেনাথকে অর্পণ করা, আর কিছু নয়। তো চলার পথে অনেক দোকানপাট আদি সব কিছু রয়েছে, আর এই যে সিঁড়ি দিয়ে যেতে হবে। সমস্যাটা হলো কি জানেন, আগে থেকে রাস্তাঘাট সব কিছু খোলা থাকে, আর যখন মন্দিরে ঢোকার সময় হয় তখন গিয়ে সবচাইতে বেশি গ্যাদারিং, সরু গলি চিপার মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, এই হলো ব্যাপার, সব জায়গাতেই এরকম সিস্টেম। জয় বাম বলে ভাই, ঢোকার সাথে সাথে বিভৎস লাইন হয়ে গেল। এই যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন, এটিই কিন্তু সেই বৃক্ষ যেখানে ভোলানাথ বসেছিলেন। যদিও বা একটু কষ্টসাধ্য লাইন দিয়ে এই স্থানটি দর্শন করা, তবুও অসীম সুখ পাওয়া যায় মনে এসব তীর্থস্থান ভ্রমণ করলে। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে যখন উপরের দিকে চূড়ার পাশে লক্ষ্য করলাম, তখনই কিন্তু সমুদ্র মন্থনের সেই দৃশ্যগুলি চোখে পড়তে লাগলো, যেগুলো আমরা কখনো চিত্র কিংবা সাধুগুরু বৈষ্ণবদের মুখে শুনে এসেছি। সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ উঠেছিল, সেটাই ভোলেনাথ গ্রহণ করেছে কণ্ঠিতে। সমুদ্র মন্থন, একদিকে হলো দেবতারা আর একদিকে হলো অসুররা। হ্যাঁ, আচ্ছা এবারে ওই দেবতাদের বাবার নাম কি? দেবতাদের বাবার নাম জানেন না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তো তার বাবা আমি জানি না। সে বাবার কথা পরে বলছি, আগে দেবতারা বল। দেবতাদের এই যে ইন্দ্র দেবতা, 33 কোটি দেবতা, তাই এদের মা বাবার নাম কি? এদের মা বাবা কে? আর অসুররা যে আছে তাদের বা মা বাবা কে? ভুলে গেছেন? কিন্তু আমি তো ভুলিনি। হয়ে গেছে বলছি, ওই যে সমুদ্র মন্থনের দৃশ্য দেখাচ্ছে, হলাহল বিষ, হ্যাঁ এগুলো ওখানে ফেরত দিতে হবে। তো খালি ফটোটাকে শুধু নিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা বলছি, এই যে দেবতা একদিকে আর একদিকে হলো অসুররা রয়েছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা এবার কথা হলো, এই যে দেবতারা কেন এইটা করছে? সমুদ্র মন্থনের প্রয়োজন ছিল কি? সেটা হলো কথা। প্রয়োজন ছিল এ কারণে, অমৃত প্রকট করতে হবে তাই। কেন কি দেবতাদের শক্তি ক্ষীণ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। কার কারণে? বৃহস্পতির গুরু চরণে অপরাধ করার ফলে। হ্যাঁ, বৃহস্পতি হলো গুরু দেবতাদের, আর অসুরদের গুরু হলো শুক্রাচার্য। তা এবারে অপরাধ করেছে, গুরু অপরাধ করার কারণে গুরু যখন শিষ্যের সাথ ছেড়ে দেয়, তখন সব শক্তি শেষ হয়ে যায়। আগে পুজো দিয়ে এসে সোজা হাঁটা দেন, আর দেরি করা যাবে না। হয়ে গেছে সবার? চলুন 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 চলুন, ওই চলুন রাস্তা। আরে মাসি ভুলে গেছে কোথায় জুতো রাখবে। পুজো জল ঢেলে তো পেরেছেন তো ভালো মতো, আর ওই প্লাস্টিকে ভরে দিয়ে দেবে, গানে নিয়ে নেবেন 100 টাকা করে, ওকে দিয়ে দিন, ব্যাস হয়ে যাবে। এবার দিয়ে নাক বরাবর সোজা হাঁটা দিতে হবে। এবারে আমরা সবাই আবার একত্রিত হয়ে যাত্রা শুরু করলাম। জানেন, এই পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসলে কি হয়? তো সারা জীবন ধরে পরিশ্রম করার পরে যাত্রায় আসলে একটা জিনিস হয়, 5টি স্থানের মানুষ সবাই এক জায়গায় একত্রিত হয়ে এই যে হৈ হুল্য আনন্দ, তার সাথে তীর্থ দর্শনের পুণ্য অর্জন, এ সব কিছু মিলিয়েই একটা বিশাল ব্যাপার। তো চলুন এখন ভক্তদের সাথে একটুখানি সেই রকম আনন্দ করে দেখি। হ্যাঁ, তারপরে তো আবার শুরু হচ্ছে দর্শন। আপনি যে নির্দিষ্ট স্থানে যাবেন সেটি তো দর্শন করবেনই, তার সাথে অনেকটা সময় ধরে যেই পাহাড়ি পর্বতের অঞ্চলের যে রাস্তা দিয়ে এগোতে থাকবেন, এটিও কিন্তু একটি
দর্শন, দুদিকের সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ে, প্রাণ জুড়িয়ে যায়। এরপরে আবার ফেরার সময়ও সেই একই দৃশ্য যেন উল্টো দিক দিয়ে দর্শন করে আরও বেশি ভালো লাগে, তাই না? আর নিচের দিক নামতে কিন্তু বেশি একটা সময় লাগে না, যতটা সময় লাগে ওঠার বেলা। তো বর্তমানে এই যে শহরটি দেখতে পাচ্ছেন, এটি হলো ঋষিকেশ শহর। একটুখানি এখানে সব কিছু এক্সপেন্সিভ, কেন কি পাহাড়ের উপরটা যতটা হয় ততই কিন্তু ধীরে ধীরে সব কিছুর দামপত্র জিনিসের বাড়তে থাকে, এটা স্বাভাবিক। তো যাই হোক, ঋষিকেশ আসলেই খুব সুন্দর একটি স্থান। এখানে অনেক সাধু মহাত্মারা আছেন, বিশেষ করে যারা যোগ সাধনা করেন তারা কিন্তু এখানে থাকতে খুব পছন্দ করেন। বিশেষ করে অনেক এখানে বিদেশি পর্যটক নাগরিক দেখতে পাওয়া যায় যারা এই যোগ সাধনায় খুব মনোনিবেশ করেছেন। জয় বাম্বোলে, জয় বাম্বোলে। না, পাহাড়ে ওঠার সময় একটুখানি কষ্ট হয়, কিন্তু নামার সময় বেশ অল্প সময়ের মধ্যেই আমরা সেই সুদূরে প্রায় 1500 ফুট উপরে উঠেছিলাম, সেখান থেকে নেমে আসলাম অনায়াসে। এবার ঋষিকেশটা দর্শন করতে হবে, গঙ্গা মাইয়াকে দর্শন করতে হবে। তো যাই হোক, এবার আমরা এসে নেমে পড়লাম রামঝুলার কাছে। এই রামঝুলাই এবার দর্শন করার জন্য এগিয়ে যাব। ওখানে তো পার্কিং করতে দেবে না বড় গাড়ি, জ্বালা তো এখানে সব ছোটোগুলো। এই যে বড় ট্রাভেলার দাঁড় করেছে, এদের একটা কায়দা কানুন আছে। তো যাই হোক, এখন কথা হলো এই, মাসি হেঁটে হেঁটে পাহাড়ের উপর থেকে নামছে, আর নামতে নামতে একটাই কথা বলছে, কে যেন পিছন দিক দিয়ে ঠেলে দিচ্ছে। এবারে আমরা এখানে এসে রামঝোলার দিকে রওনা দিচ্ছি। সিঁড়ি থেকে বেরিয়ে রামঝোলায় যেতে হবে। এই যে সুদূরে দেখা যাচ্ছে, আর কিছুদিন পরেই কাচের ব্রিজ তৈরি হবে, রামঝোলা পুরো উঠে যাবে। কাজ চলছে কাচের ব্রিজের। তারপরে हाँ मौलादा कोई शक? कोई शक तो नहीं है? नहीं। ठीक है, फिर डाउट हो सकता है थोड़ा बहुत। সিঁড়ি থেকে এই যে সবাই লাইন দিয়ে নামছেন, আর নামার পরে সর্বপ্রথম এই ভিউটা চোখে পড়ে, কিন্তু রোদের মধ্যে আর ভিউ নিতে ইচ্ছে করছে না। এই রাস্তায় নাক বরাবর চলুন, দাঁড়িয়ে থেকে লাভ নেই, এখানে ওই ব্রিজ পারাতে হবে। বাবা নড়ছে, এটা মাথা ঘোরাচ্ছে। নাম্বার আছে কাছে? নাম্বারই নেই। এবার দুলছে, ভূমিকম্প হচ্ছে? ভূমিকম্প হচ্ছে না? গঙ্গা পার হয়ে যাচ্ছি রামঝোলার মন্দির দেখতে। হ্যাঁ, ওই ঋষিকেশ হয়ে গেছে, এবার রামঝোলার মন্দিরে যাচ্ছি। এই গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, বীজ আছে, বীজের উপর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। এইসব তোরা দেখতে পাবি, তোদের মনে পাঠিয়ে দেবে। আজকের দর্শনটি আশা করি আপনার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে কিন্তু ঋষিকেশের আরও বিস্তারিত দর্শন থাকছে। আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গঙ্গে, হর হর গঙ্গে।
बहुत ही